আজকে যেটা আমরা দেখব সেটা লিখি। আচ্ছা, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। ক্লাসে প্রেজেন্ট থাকেন পুরা টাইম, মাঝখানে যদি কানেকশন চলেও যায় আবার ঢোকেন, সমস্যা নেই, আমি রেকর্ড রাখতে পারবো। এখানে আলাদা লেখার কোনো প্রয়োজন নেই। তো আজকের টপিক হচ্ছে হার্ডওয়্যার স্পেসিফিকেশন অফ ইন্টেল 8086। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো এর আগ পর্যন্ত লেকচার আফসারা আপনাদেরকে যেটা দেখাইছিল সেটাতে মেইনলি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখছিলাম কিভাবে এটার ইনস্ট্রাকশন পাস করা যায় 8086 মাইক্রোপ্রসেসরে। হার্ডওয়্যারের বিষয়টা খুব কমই আসছিল। ওকে, বাট সেকশন বি, যেটা আমার পার্ট, মানে কোশ্চেনের সেকশন বি, ইন্টারফেসিং পার্টে মেইনলি আমার সবকিছু হার্ডওয়্যার রিলেটেড জিনিসপত্র, এবং এই হার্ডওয়্যার রিলেটেড 8086 এর কাজ এছাড়াও যেটা আছে আরো বিভিন্ন আইসি আমরা পড়ব, সেগুলির হার্ডওয়্যার স্পেসিফিকেশন, সেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলি মূলত দেখব। এখানে কোডিং এর পার্টটা একেবারেই কম, নাই বললেই চলে। সো এই পার্টটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের তুলনায় কিছুটা হলেও সহজ, মানে একটু বোঝা সহজ আর কি। সো যাই হোক, আমরা শুরু করি। ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর সবাই আশা করি জানি জিনিসটা কি। সো এটা নিয়ে বেশি কথা না বলে এটার একবারে ডাইরেক্ট আমি স্পেসিফিকেশন গুলিতেই চলে যাই। এখন ডিটেইল স্পেসিফিকেশন তো আর ক্লাসের মধ্যে দেওয়া সম্ভব না, বাট যেটুকু না হইলেই নয় সেটুকুই আমি দিব। বাকিটা কারো যদি দেখার ইচ্ছা থাকে, ব্রেয়ের বইটা আছে, অথবা 8086 এর যে ইউজার ম্যানুয়াল আছে সেখানে এটার সরি পূর্ণাঙ্গ স্পেসিফিকেশনটা আপনারা দেখতে পারবেন। তো প্রথমে হচ্ছে এটাকে বলতেছি, এটা আমার কি 8086 এ কয়টা পিন থাকে? 4 পিন ডুয়াল ইনলাইন প্যাকেজ আইসি, অথবা এটাকে আমি ডিআইপি দিয়েও লিখতে পারি। টু বি স্পেসিফিক ডিআইপি 40, ডিআইপি সাবস্ক্রিপ্ট 40 এভাবেও লেখা যায়। এবং যে কোনো ডিআইপি আইসি নামকরণের সময় একটা আইসি নাম্বার তো থাকবে, এবং তার ডিআইপি তে কয়টা পিন থাকবে সেটা আমি এখানে সাবস্ক্রিপ্ট আকারে সাধারণত প্রকাশ করে থাকি। যাই হোক, তো এটা 40 পিন ডুয়েল ইনলাইন প্যাকেজ। এখন দেখতে কি রকম? দেখতে হচ্ছে একেবারে যারা কমপ্লিটলি, আমরা আশা করি যে প্রথম ডিএলডি পড়ছি, ডিএলডির আইসি গুলি যেরকম হুবহু সেরকম। সেখানে আমার সাধারণত কয়টা পিন থাকে? 10টা, 18টা এরকম, বাট এখানে থাকবে 40টা পিন। সো এই জিনিসটাও বলে রাখা ভালো যে ডিআইপি তে পিন সংখ্যা সবসময় ইভেন নাম্বার হবে, এবং পিনগুলি, সে ফর ইনস্টেন্স এটা যদি আমার আইসি হয়ে থাকে, এটা দুই সাইডে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ডিএলডি তে যেরকম ছিল, এই আইসিটা মোরলেস সেম, খালি পিন সংখ্যা বেশি। এখানে একটা নচ থাকবে, এই নচের রেসপেক্টে লেফট সাইড থেকে আমরা কাউন্ট করা শুরু করব। পিন নাম্বার 1, 2 কোইন্সিডেন্টালি এভাবে কনসিকুয়েন্টলি চলতে থাকবে, এবং ইউ শেপ হয়ে এই পাশে ব্যাক করবে। এখানে থাকবে আমার পিন নাম্বার 40, 8086। সো এটা আমার প্রথম ক্যারেক্টারিস্টিক্স যদি হয়, তাইলে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমার এটার পাওয়ার স্পেসিফিকেশন। সো এখানে আমার বায়াসিং এর জন্য একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন। বায়াসিং এর জন্য আমার পাওয়ার সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট ডিসি। 5 ভোল্ট ডিসি আমি
অ্যাপ্লাই করব। এই 5 ভোল্ট ডিসি যদি নাও পাওয়া যায়, এটার প্লাস মাইনাস 10% পর্যন্ত টলারেন্স আছে। 5 ভোল্টের 10% বেশি অথবা 10% কম হলেও এটা কাজ করবে ঠিকঠাক মতো। ওকে, তো এই তো গেল পাওয়ার স্পেসিফিকেশন। এখন আসি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। এখন এই আইসির ফ্রিকোয়েন্সি বা প্রসেসিং স্পিড বলতে আমরা যেটা বলি আমার মডার্ন আইসিতে, এখানে আমরা সেটাকে বলতেছি হচ্ছে আমার ক্লক স্পিড। সো ক্লক স্পিড এই আইসিতে 3 ধরনের হয়ে থাকে। 5 মেগাহার্টজ হইতে পারে, 8 মেগাহার্টজ হইতে পারে, এন্ড 10 মেগাহার্টজ হতে পারে। তিনটা ভার্সন, 80861 হচ্ছে 5 মেগাহার্টজ, 80862 হচ্ছে 8 মেগাহার্টজ, 80863 হচ্ছে 10 মেগাহার্টজ। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবং ক্লক জিনিসটা কি এটা আর একটু ডিটেইলে আমরা পরবর্তীতে গিয়ে দেখব। সো এই তো গেল আমার ক্লক স্পিড। আচ্ছা, এবং আইসি কোন লজিকে তৈরি? আইসি লজিক আমরা সাধারণত এটা প্রিন্সিপালি ট্রানজিস্টর লজিক দিয়ে তৈরি, যেখানে আমি লজিক এলিমেন্টও ট্রানজিস্টর দিয়ে তৈরি করি, অর্থাৎ বিজেটি দিয়ে তৈরি হয়, এবং এটার অ্যাম্প্লিফিকেশন প্রসেসটাও বিজেটি দিয়েই করা হয়। অ্যাজ অপোজ টু ট্রানজিস্টর লজিক না হয় আরো বিভিন্ন ধরনের লজিক আছে, ডায়োড ট্রানজিস্টর লজিক আছে, রেজিস্টর ট্রানজিস্টর লজিক আছে, এরকম আরো বিভিন্ন ধরনের লজিক আছে। সো প্রিন্সিপালি এটা ট্রানজিস্টর লজিক দিয়েই তৈরি, এবং আমার ডিএলডি যে আইসি গুলি ইউজ করছি সেগুলিও আমার ট্রানজিস্টর লজিক দিয়ে গঠন করা। আদার দেন দ্যাট স্পেশাল কেসে এটা আমার ভিএলএসআই টেকনোলজির সিমস লজিক দিয়েও তৈরি করা পসিবল। সো এই গেল আমার মোটামুটি এক ধরনের এটার হার্ডওয়্যার স্পেসিফিকেশন, কি কি প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে একটা 16 বিট মাইক্রোপ্রসেসর ইউনিট, যেখানে আমার ইউজেবল মেমোরি থাকে হচ্ছে 1 মেগাবাইট। ওকে, সো এই তো গেল আমার একটা হার্ডওয়্যার স্পেসিফিকেশন। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটাকে বলতেছি হচ্ছে ডিসি ক্যারেক্টারিস্টিক্স। তো ডিসি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দুইটা জিনিস থাকবে। প্রথম হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্সও থাকবে। সো প্রথমে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখি। সো ডিএলডি যেহেতু করে আসছি আমরা, এই পিনগুলি সম্পর্কে একটা বেসিক ধারণা আমার আছে। সো এই পিনগুলি দিয়ে শুধুমাত্র দুইটা সিগন্যালই পাস হইতে পারে। দুইটা বলতে একটা সিগন্যাল, হাই সিগন্যাল, অথবা সিগন্যাল না থাকলে সেটা লো সিগন্যাল। সো এই পিন দিয়ে যদি 0 আর 1ই পাস করতে পারে, তাইলে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যেটা বলতেছে সেটা হচ্ছে এই 0 আর 1 এর লেভেলগুলি কিরকম হবে। যেমন একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করি, যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার লজিক লেভেল 0 আর 1, 0 সে কোন পর্যন্ত অ্যাকসেপ্ট করবে? ভোল্টেজ লিমিটও আছে, এটা একটা কারেন্ট লিমিটও আছে। সো মাইক্রোপ্রসেসরে যখন ইনপুট আসবে 0, তখন 0.8 ভোল্ট ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম 0.8 ভোল্ট পর্যন্ত সে ওটাকে 0 কনসিডার করবে। এর থেকে বেশি হইলে সেটা 1 হইতেও পারে, আবার নাও হইতে পারে, একটা গার্বেজ হওয়ার পসিবিলিটি আছে। সিমিলারলি 1 এর ক্ষেত্রে 2.0 ভোল্ট মিনিমাম অফ 2.0 ভোল্ট থাকলেই সে এটাকে 1 কনসিডার করবে। এর নিচে গেলে আবার ওই গার্বেজ হওয়ার পসিবিলিটি আছে। কারেন্ট লিমিট
দুইটার ক্ষেত্রেই আমার প্লাস মাইনাস 10 মাইক্রো অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম প্রত্যেকটা পিন ইনপুট আকারে হ্যান্ডেল করতে পারে। সো প্রত্যেকটা পিনে আমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট সে সাপ্লাইও নিতে পারে, ইয়েও করতে পারে। এর থেকে কম বেশি হইলে পিনটা নষ্ট হওয়ার একটা চান্স আছে। ওকে, সো এই তো গেল আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এর পরে যদি আসি, যেটাকে আমি বলতেছি হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানেও একই জিনিসটাই দেখব যে আমার মাইক্রোপ্রসেসর থেকে যখন আউটপুট আকারে যাবে লজিক লেভেল, তখন তাদের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ আর কারেন্ট থাকে। সো মাইক্রোপ্রসেসর যখন লজিক 0 আউট করবে কোনো পেরিফেরালস বলতে সাধারণত আমরা আইও ডিভাইস গুলিকেই বুঝাই। আইও ডিভাইস তো আশা করি আপনারা জানেন কি বলতে যাচ্ছে আইও ডিভাইস দিয়ে। মাউস, কিবোর্ড, তারপরে আপনার প্রিন্টার, মনিটর, এই জিনিসগুলি পেরিফেরালস এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও আরো আনুষঙ্গিক অনেক আইসি প্রয়োজন হয় 8086 কে মানে প্রপার ফাংশনিং এর জন্য। সো সেই আইসি গুলিকেও আমরা পেরিফেরালস বলতেছি। সো মাইক্রোপ্রসেসর থেকে যখন 0 লজিক কোন পেরিফেরালস এর মধ্যে যাবে, সেটার ভোল্টেজ ম্যাক্সিমাম হবে হচ্ছে 0.45 ভোল্টস ম্যাক্স। আর যদি লজিক 1 হয় তাহলে 2.4 ভোল্ট মিনিমাম। এই ভোল্টেজটা সে সাপ্লাই করবে, মানে 0.45 এর বেশি সে 0 লজিক কখনো পাঠাবে না, এবং 2.4 ভোল্টের কমেও সে কখনো ভোল্টেজ পাঠাবে না লজিক 1 বোঝানোর জন্য। কারেন্ট লিমিট 0 লজিকের জন্য হচ্ছে 2.0 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 2.0, মানে 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারে। আর 1 এর ক্ষেত্রে 400 মাইক্রো অ্যাম্পিয়ার। সো এই হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর 8086 এর ডিসি ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, সো এরপরে আমরা ডাইরেক্ট এটার পিন কানেকশনস গুলিতে চলে যাই। সেটার জন্য আমরা এটার পিন ডায়াগ্রামটা দেখি কিরকম হবে। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম। পিন 1 থেকে শুরু, পিন 40 তে শেষ। এটা হচ্ছে আমার সেই নচটা যেটা রেসপেক্টে আমি পিনগুলি কাউন্ট করি। সো আজকের ক্লাসে মেইনলি টপিক হচ্ছে প্রত্যেকটা পিনের আমরা ব্যাখ্যাটা দেখব, এটাতেই আমার মোরলেস এই ক্লাসটা কভার হয়ে যাবে। সো এই ব্যাখ্যাগুলি আমি যদি জানতে পারি তাহলে একটা বেসিক রুডিমেন্টারি আইডিয়া হয়ে যাবে আমার, যে নট অনলি ফর 8086 যে আমার পেন্টিয়াম বা আপনার কোর i5 বা ডুয়েল কোর অন্যান্য প্রসেসরগুলির কথাও যদি বলেন, সেগুলি কিভাবে বেসিকলি কাজ করে। আচ্ছা, সো একটা একটা করে দেখি পিনগুলি কি রকম। প্রথম পিন হচ্ছে আমার, আমি পিন নাম্বার ওয়াইজ যাব না, এটাকে সিম্পলি বোঝানোর জন্য আমি এটার অ্যারেঞ্জমেন্টটা একটু ডিস্টর্ট করে বলবো। সো প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই।
সো পাওয়ার সাপ্লাই আমার কোন কোন পিনে আছে? পাওয়ার সাপ্লাই আছে হচ্ছে আমার 40 নম্বর পিন, এটাকে ইউসিসি অর আমি ভিসিসিও বলতে পারি। সো 40 নম্বর পিনে আমি ভিসিসি দিব এবং ভিসিসির ভ্যালু হচ্ছে +5 ভোল্ট ডিসি উইথ ±10% টলারেন্স। এছাড়াও মাইক্রোপ্রসেসরে আমার দুইটা গ্রাউন্ড থাকে, দুইটা গ্রাউন্ড কানেকশন দিতে হয় পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 20-তে। সো এটাকে আমি গ্রাউন্ড অথবা ভিএসএসও বলি। এখানে মানে কোন পিনে এটা পাচ্ছি? পিন 1 and 20। সো এই তো গেল আমার মাইক্রোপ্রসেসর বায়াসিং বলেন বা এটাকে পাওয়ার দিয়ে চালানোর কথাই বলেন। সো এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। এরপরে যেই পিনটা আমরা দেখব সেটাকে বলতেছি হচ্ছে আমি ক্লক সিগন্যাল। ওকে, সো আমার ক্লক সিগন্যাল 3 ধরনের হইতে পারে। সেই 3টা কি আমি আগেই বলে আসছি। 5 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ and 10 মেগাহার্টজ। বাট সাধারণত আমার এই সেকশনের জন্যই এবং এটা প্রিভিয়াস সেকশনের জন্য আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে 5 মেগাহার্টজ ক্লক সাইকেল। আচ্ছা, এই ক্লক সিগন্যালটা পাওয়া যায় হচ্ছে এখানে পিন নাম্বার 19-এ। সো ফাউন্ড ইন পিন 19। আচ্ছা, এই ক্লক মাইক্রোপ্রসেসর মধ্যে বিল্ট ইন কোনো ক্লক নাই। এই 5 মেগাহার্টজ, 8 মেগাহার্টজ, 10 মেগাহার্টজ যেটাই বলতেছি সেটা হচ্ছে এই পরিমাণ ক্লক সিগন্যাল যদি একে সাপ্লাই দেওয়া হয় তাহলে ওই ভ্যারিয়েন্টের মাইক্রোপ্রসেসরগুলি কাজ করতে পারবে। ক্লক সিগন্যাল জেনারেট করার জন্য আমার আলাদা এক ধরনের আইসি আছে, সেটা আমি পড়ব। সেই আইসিটার নাম্বার হচ্ছে 8284A or simply clock generator IC। এই আইসিটা দিয়ে মাইক্রোপ্রসেসরে আমি এখান থেকে ক্লক সিগন্যাল দিতে পারি। আচ্ছা, এখন আসেন ক্লক সিগন্যালের কি কাজ। ক্লক সিগন্যালের কাজ বলতে গেলেই একটা কথা চলে আসে, সেটা হচ্ছে আমার মাল্টিটাস্কিং এর কাজ। সো যারা কম্পিউটার নিয়ে মোটামুটি একটু ধারণা রাখি তারা হয়তো বলতে পারবেন যে মহাবিশ্বে মাল্টিটাস্কিং বলতে কিছু নাই। মানুষ তো দূরের কথা, কম্পিউটারও কখনো মাল্টিটাস্ক করতে পারে না। কেন পারে না বাট সেটা বলতেছি। বাট আপাতত তো দেখে মনে হচ্ছে একসাথে গান চালাচ্ছি, আবার এখানে ওয়ার্ডেও টাইপ করতেছি, অ্যাসাইনমেন্টও লিখতেছি, কিভাবে সম্ভব? এটা আসলে মূলত একটা ইলিউশন। ইলিউশন এই সেন্সে যে মাইক্রোপ্রসেসর কখনোই দুইটা টাস্ক একই টাইমে করতে পারে না। সে টাইম ডিফারেন্স মানে দুইটা, সে ফর ইনস্ট্যান্স এটা যদি আমার একটা টাইম লাইন হয়, এখানে আমার বিভিন্ন টাইম ডিভিশনগুলি আছে। সো একটা টাইম ডিভিশনে সে যদি একটা কাজ করে আর নেক্সট টাইম ডিভিশনে সে আরেকটা কাজ করবে, এই টাইম ডিভিশনে কখনো সে দ্বিতীয় কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, এখন ইলিউশনটা তৈরি হয় এইভাবেই যে এই টাইম ডিভিশনগুলি এতই ছোট যে এটা আমার পারসিস্টেন্স, আমি মানুষ আমার পারসিস্টেন্স অফ ভিশনকে আসলে সাফাইস করে না, মানে আমার চোখকে ধোকা দিয়ে যায়, সেই জন্য দেখে মনে হয় যে দুইটা কাজ একসাথে হচ্ছে। স্যার এখানে একটা ছিল প্রসেসরের সাথে এরকম 4টা কোর থাকে স্যার, যেমন কোয়াড কোর বা ডুয়াল একসাথে হচ্ছে, দেখে মনে হয়। চ্যাট বক্সে বস্তুত কখনো কথা শুনে না, পসিবল না। এটা মাইক্রোপ্রসেসর কম্পিউটারের ক্ষেত্রেও না, মানুষের ক্ষেত্রে তো নাই। আচ্ছা, সো এই মাল্টিটাস্কিং এর থেকেই আসলে ক্লক সিগন্যালের কাজটা। সো ক্লক সিগন্যাল করে কি, এরকম একটা টাইম লাইন
ক্রিয়েট করে এটার মধ্যে বিভিন্ন নির্দিষ্ট টাইম ডিফারেন্সের পালস ক্রিয়েট করে এবং 1 সেকেন্ডে কতগুলি সাইকেল হবে সেটা নির্ভর করতেছে আমার এই ফ্রিকোয়েন্সিটার মধ্যে। আচ্ছা ভাই, আপনার একটু ইয়েটা অন করেন, স্পিকারটা অন করেন। আমি বলছি বারবার এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে প্রতীক মুখার্জি কি বলছে? স্যার, কোয়াড কোর ডুয়াল কোর প্রসেসরের ক্ষেত্রে কি প্রসেসর ডিফারেন্ট কোর্স দিয়ে ডিফারেন্ট প্রসেস করতে পারে? আচ্ছা, কোয়াড কোর ডুয়াল কোর প্রসেসর দিয়ে কি ডিফারেন্ট টাইমে প্রসেস করতে পারে নাকি, আর হচ্ছে সেম টাইমে প্রসেস করে? আচ্ছা, সেটা আমি বলতেছি। এই জিনিসটা কোয়াড কোর ডুয়াল কোর দিয়ে যেভাবে করা সম্ভব, এই একই জিনিসটাই আপনার 8086 দিয়েও করা সম্ভব। ইন দ্য সেন্স 8086, এটা আমি একটু সামনে গেলেই এই পিনগুলি ব্যাখ্যা করলেই মোটামুটি একটা আইডিয়া হবে, ডিপে তো যাইতে পারবো না। সো এভাবে বলে দিই যে এই মাইক্রোপ্রসেসরগুলি ইন কনজাংশন টু আদার মাইক্রোপ্রসেসর কাজ করতে পারে। এই দেখেন এখানে একটা পিন আছে 33 নাম্বার পিন, MN/MX, মানে এটা মিনিমাম মোডেও কাজ করতে পারে, ম্যাক্সিমাম মোডেও কাজ করতে পারে। মিনিমাম মোড মানে হচ্ছে যখন 8086 মিনিমাম মোডে কাজ করবে তখন 8086 এই আইসিটাই আপনার পুরো কম্পিউটারের জন্য সিপিইউ। আর যখন ম্যাক্সিমাম মোডে কাজ করবে তখন এটা কো প্রসেসর হিসেবে আরেকটা মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করবে, এক অথবা একাধিক মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করতে পারে। এবং যেটা প্রশ্ন ছিল যে তখন যখন দুইটা মাইক্রোপ্রসেসর বা দুইটা কোর যখন একসাথে কাজ করবে তখন কি এখানে মাল্টিটাস্কিং এর কোনো বিষয় আছে নাকি নাই? সিম্পল আনসার নো, তখনও নাই। তখনও যে কোনো একটা জিনিস একটা একটা করে এট এ টাইম কাজ করবে, এটা এই ক্ষেত্রে। বাট এক্সাক্ট যদি ডুয়াল কোর কোয়াড কোরের কথা বলেন তাইলে এখন আমি দেখতে হবে ওটা কিভাবে করতে হয়, আমার আসলে এই মুহূর্তে মনে নেই। বাট যদি এই প্রিন্সিপালে কাজ করে থাকে যে একই সাথে দুইটা প্রসেসর মানে দুইটা 8086 কে যদি আপনি চালাইতে চান ম্যাক্সিমাম মোডে, তাইলেও দুইটা একসাথে কাজ করতে পারবে না। ওকে, সো যেটা বলতেছিলাম, এই ক্লক সিগন্যাল থেকে এরকম একটা ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা এরকম করে এক একটাকে আমি একটা ক্লক সাইকেল বলতেছি। এটা এরকম একটা হাই পালস থাকবে, লো পালস থাকবে, হাই পালস থাকবে। সো ক্লক সাইকেল আশা করি সবারই খুব ভালো মতো পরিচিত। এটা ডিএলডি তে আমরা যখন হ্যাঁ, এই যে মাহমুদুল একটা কথা বলছে, সিপিইউ তে এটা হয় না, জিপিইউ অথবা প্যারালাল অপারেশনের ক্ষেত্রে পসিবল হইতে পারে। জিপিইউ এবং প্যারালাল পুল যে অপারেশন সেটাতে এই জিনিসটা পসিবল। বাট আপনাকে যদি আপনি মাইক্রোপ্রসেসরের কথা বাদ দেন, বা যদি সিম্পল পেরিফেরালের কথাই চিন্তা করেন, আপনার মনিটরের কথাই চিন্তা করেন, সেখানে যদি ডিসপ্লে হয় সেই ক্ষেত্রে যদি চিন্তা করেন সেখানেও কিন্তু একসাথে জিনিসটা কাজ করবে না। আপনার ডিসপ্লেতে যেহেতু দুইটা জিপিইউ যদি একসাথেও কাজ করে, দুইটা এক ক্লকের মধ্যে দুইটা সিগন্যাল একসাথে পাঠাইলে আপনার যে ডিসপ্লে সেটা ঠিক মতো কাজ করতে পারবে না। সো তাদেরকে একটা খুবই মাইনুট টাইম প্রসেস মানে টাইম ডিফারেন্স দিয়ে এই জিনিসটাকে পাঠাইতে হয়। বাট এখন দেখেন 1 সেকেন্ডে যদি পরপর যদি চেঞ্জ হইতো তাইলে হয়তো আমাদের চোখে ভিজিবল হইতো। বাট এটা দেখেন সেকেন্ডে কয়বার চেঞ্জ হচ্ছে? 5 মেগা, মানে কত? 5 কোটিরও বেশিবার এটা সাইকেল রিপিট করতেছে। এটা তো মেগা হার্টজ প্রসেসর, এখন তো টেরা হার্টজ গিগা হার্টজ কত হার্টজ দিয়ে নামছে। তো এইরকম প্রসেসিং স্পিড যদি চিন্তা করেন তাইলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আসলে ধরা দেওয়ার মতো কোনো নাই, অবকাশ নেই। আচ্ছা যাই হোক, অফ ট্র্যাক চলে যাচ্ছি, একটু তাড়াতাড়ি আগাই। ক্লক সিগন্যাল হচ্ছে আমরা ডিএলডি তে দেখছি এরকম হাই পালস, লো পালস, হাই পালস, লো পালস থাকবে। এটার কাজ হচ্ছে একটা যে কোনো ইনস্ট্রাকশন, সে ফর ইনস্ট্যান্স আমরা পড়ছি এই যে মুভ ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে আমার অ্যাড ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন গুলি আপনার করতে মানে এক্সিকিউট করতে কি পরিমাণ টাইম লাগে এরকম করে একটা টাইম বেঁধে দেওয়া। ফার্স্ট আপনার মনে করেন একটা অ্যাসেম্বলি লাইন লেখা আছে মুভ, তারপর অ্যাড, তারপর আবার মনে করেন এক্সচেঞ্জ, এরকম করে লেখা আছে। সো এটা মুভের জন্য একটা ক্লক সাইকেল থাকবে, তারপর অ্যাড এর জন্য একটা ক্লক সাইকেল থাকবে, এক্সচেঞ্জের জন্য এরকম করে মানে
ক্লক ভাগ করা থাকবে যাতে একটা আরেকটার সাথে ওভারল্যাপ না করে, সিকোয়েন্সিয়ালি জিনিসটা যায়। মানে ক্লক সাইকেলের কাজটা হচ্ছে জিনিসটা সিকোয়েন্সটা মেইনটেইন করা। আশা করি এটা বোঝা গেছে ক্লক সাইকেল কি কাজে ব্যবহার হয়। এরপরে আমরা যখন বাস টাইমিং ডায়াগ্রাম দেখব তখন আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। এছাড়াও আমরা এই আইসিটাও পড়বো, ক্লক জেনারেটর, তখন কিভাবে ক্লক পালসটা এখানে আসে সেটাও আমরা দেখতে পারবো। এরপরে যদি ডাইরেক্ট চলে আসি আমার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিন অর গ্রুপ অফ পিন যদি আমি বলি নাম্বার 3, এটাকে বলতেছি হচ্ছে আমি অ্যাড্রেস অর ডেটা বাস। আচ্ছা দেখেন, আমরা যখন ফার্স্ট ক্লাসেই এটা আফসারার পড়ানোর কথা এবং আই গেস সে পড়াইছে, হার্ভার্ড আর্কিটেকচার বা আপনার বাস আর্কিটেকচারটা যখন পড়ায় সেখানে দেখবেন মাইক্রোপ্রসেসরে কয় ধরনের বাস আছে? 3 ধরনের বাস। আমার অ্যাড্রেস বাস আছে, ডাটা বাস আছে এবং কন্ট্রোল বাস আছে। আচ্ছা এখন এখানে খেয়াল করে দেখেন AD14 AD13 সবগুলি এডি আকারে লেখা। কোথাও কি ডি বাস দেখতেছেন আলাদা বা আলাদা এ বাস? নাই, এটার মধ্যে নাই। এখানে যেই জিনিসটা করা হয়েছে অ্যাড্রেস এবং ডাটা এই দুইটা বাসকে মাল্টিপ্লেক্স আকারে দেখানো হয়েছে, মানে দুইটা মাল্টিপ্লেক্স আকারে আছে। একই পিন দিয়ে আপনার অ্যাড্রেস যাবে, সেই পিন দিয়ে আপনার ডাটা যাবে, বাট কখন কোনটা যাবে সেটা ইয়াটাও বাফারিং প্রসেসটাও আমরা পড়বো। আপাতত জেনে রাখেন যে একই পিন দিয়ে মাইক্রোপ্রসেসরে অ্যাড্রেস যাবে, একই পিন দিয়ে মাইক্রোপ্রসেসরে ডেটা যাবে। আচ্ছা সো আমার অ্যাড্রেস বাস বা অ্যাড্রেস ডেটা বাসের পিনগুলি কোথায়? এই যে AD14 আর AD1, মানে পিন নাম্বার 2 থেকে শুরু করে পিন নাম্বার 16 পর্যন্ত আমার অ্যাড্রেস ডেটা বাস এর পিনগুলি আছে। এছাড়াও আরেকটা পিন আছে হচ্ছে এই যে 39 নাম্বার পিন লোকেশনে। সো আমি AD0 থেকে AD14 পর্যন্ত পাই হচ্ছে পিন নাম্বার 16 থ্রো 2, আর AD15 পাই হচ্ছে পিন নাম্বার 39। সো টোটাল অ্যাড্রেস ডাটাবাস পিন কয়টা হইল? 0 থেকে 14, মানে এখানে আছে 15টা, আর এই 15 নাম্বার পিনটা হচ্ছে 16টা। সো টোটাল 16 পিনস। 16 পিন কেন? আগেই বলে আসছি 8086 একটা 16 বিট মাইক্রোপ্রসেসর, এটা এট এ টাইম 16 বিট ডেটা নিয়ে কাজ করে। এবং এই জন্যই আপনি দেখবেন জেনারেল পারপাস যে রেজিস্টারগুলি আছে AX BX CX DX এবং অফসেট রেজিস্টারগুলিও যদি চিন্তা করেন IP SP BP আরো কি কি জানি আছে মনে নেই, এই সবগুলির আপনি সাইজ দেখবেন কত? 16 বিট অর কত? 2 বাইটস। আচ্ছা এই জন্যই এখানে আমার এগুলিতে যেহেতু ডেটা স্টোর হয় 16 বিট ডেটা, সেহেতু আমার পিন আছে, ডেটা পিন আছে কয়টা? 16টা। ডেটা আর অ্যাড্রেস মাল্টিপ্লেক্স আকারে আছে 16টা পিন। ওকে, ভেরি গুড। তাই যদি থাকে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এক্স এ দেখছি আমরা দুইটা আছে, সেগমেন্ট আছে। এটার আপার ব্যান্ড একটা আছে AU আপার অর্ডার বলতেছি, AL লোয়ার অর্ডার মেমোরি পজিশন, এইটা 1 বাইট, এটা 1 বাইট করে। সিমিলারলি এখানেও একই জিনিসটাই হয়। AD0 থেকে AD7 পর্যন্ত আমার সব লোয়ার বাইটগুলি মাইক্রোপ্রসেসরে যাওয়া আসা করে, আবার AD8 থেকে AD15 পর্যন্ত সব হায়ার বাইট ডেটাগুলি এটার মধ্যে যাওয়া আসা করে। সো এখন এই
পিনগুলি দিয়ে আমি বারবার বলতেছি বোথ অ্যাড্রেস এবং ডেটা একসাথে আসা যাওয়া করে। আমাদের কাজ হচ্ছে অন্যান্য সার্কিট দিয়ে এই দুইটাকে ডিফারেন্সিয়েট করে মাইক্রোপ্রসেসরের মধ্যে পাঠানো, বা মাইক্রোপ্রসেসর থেকে এটা যদি বের হয় তাইলে ওইটাকে আলাদা করে অন্য পেরিফেরালসে পাঠানো, এটা আমাদের দায়িত্ব। তাইলে এই জিনিস থেকে আরেকটা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন আমরা আসতে পারি, এই পিনগুলি হচ্ছে বাই ডিরেকশনাল। এই পিনগুলির মধ্যে ডাটা ঢুকতেও পারবে, বেরো হইতে পারবে। আনলাইক আদার পিন, আমরা ক্লক যেটাতে দেখছি ক্লক ইউনিডিরেকশনাল, এখানে খালি ক্লক আমি দিতেই পারবো, এইখান থেকে কিছু বের হইতে পারবে না। পাওয়ার সাপ্লাইও সেম ইউনিডিরেকশনাল, এখান থেকে আমি পাওয়ার সাপ্লাই দিতেই পারবো, এখান থেকে পাওয়ার সাপ্লাই নিতে পারবো না। ভেরি গুড, এই তো গেল আমার ডেটা আর অ্যাড্রেস পিন। এরপরে দেখেন আরেকটা সেগমেন্ট অফ পিনের কথা যদি আমি বলি, সেটা আছে হচ্ছে আমার এই জায়গায় পিন 38 থেকে শুরু করে 35 পর্যন্ত 4টা পিন আছে। 4টা পিনকে আমি বলতেছি হচ্ছে, এই 4টা পিন হচ্ছে আমার অ্যাড্রেস or status bus. So এই পিনগুলি দেখেন কত থেকে কত দেওয়া আছে আমার, A16 থেকে A19, আর আমার 4টা সিলেক্টর পিন দেওয়া আছে S6 থেকে S3। A16 থেকে A19 and এটার মধ্যে আছে S3 থেকে S6 পর্যন্ত। আচ্ছা, তাইলে আমি মাইক্রোপ্রসেসরে এতক্ষণ যা দেখছি, অ্যাড্রেস দেখি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনারা দেখে আসছেন, সব তো 16 বিটেরই ছিল বা 2 বাইটেরই ছিল। হেক্সাডেসিমেলে লিখলে এরকম 4 সংখ্যার জিনিসই ছিল, H, তাই না? এখানে মনে করেন BC01H এরকম করেই তো আসতো। তাই যদি আসে, অ্যাড্রেসও এরকম আসতো, আবার ডেটাও এরকম আসতো, তাইলে এইখানে আরো 5টা অ্যাড্রেস পিন দিয়ে আমি এখানে কি উদ্ধার করতে যাচ্ছি? একটু খেয়াল করলে বুঝতে পারবেন, একটা টপিক আমরা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কি বলতেছিল, সেটা হচ্ছে কোনো একটা ইনফরমেশনের একটা আপনার মাইক্রোপ্রসেসরের নিজস্ব ডিক্টেটেড অ্যাড্রেস থাকে, আবার ফিজিক্যালি কোন পজিশনে থাকে সেরকম একটা অ্যাড্রেস থাকে, এবং একটা সূত্র আছে। সূত্রটা একটু লিখে দেই, সেটা হচ্ছে আমার সেগমেন্ট রেজিস্টারের যে ভ্যালুটা, সেটাকে যদি 10 দিয়ে গুণ করে তার সাথে অফসেট রেজিস্টারের ভ্যালুটা যদি অ্যাড করি, তাইলে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এবং এই জিনিসটা যদি করেন, এখানে সেগমেন্ট রেজিস্টার কত, 4 ঘরের থাকে, 2 3 4। অফসেট রেজিস্টারও হেক্সাডেসিমেলে আমি চিন্তা করতেছি 4টা এরকম ভ্যালু থাকে, তার সাথে যদি 10 গুণ দেন আরেকটা ভ্যালু আসবে। তারপর যদি এই 5টা ঘর আর এইটা যদি আপনি অ্যাড করেন, তাহলে টোটাল আমার আসতেছে কয়টা, 1 2 3 4 5 ডিজিটের একটা হেক্সাডেসিমেল আসতেছিল, সেটাকে আমি ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছিলাম। এখন এটা যদি 5 ডিজিটের হেক্সাডেসিমেল হয়, একটা আমি জানি কত বিট করে, বাইনারিতে 4 বিট করে, তাহলে 4 5 এখানে আসলো কত, 20 বিট। এই 20 বিটের একটা ফিজিক্যাল অ্যাড্রেস মাইক্রোপ্রসেসরের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশনের জন্য থাকে, এবং এই 20 বিট যেহেতু 16 বিট না ফিজিক্যাল অ্যাড্রেস, সেহেতু আমার কি A0 থেকে A19, A0 টু A19 এই 20টা অ্যাড্রেস লাইন আপনার ইউজ হয় ফিজিক্যাল
অ্যাড্রেস মাইক্রোপ্রসেসরে দেওয়ার জন্য। আশা করি বোঝা গেছে। সো এই গেল হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেসের বিষয়টা। এছাড়াও আমার সিলেক্টর সুইচ থাকে, মানে স্ট্যাটাস বিট থাকে। এটার মধ্যে আমার S6, সেটা হচ্ছে আমার ফ্ল্যাগ S6 হচ্ছে নট ফ্ল্যাগ বিট। অলওয়েজ S6 কে আমি অলওয়েজ কি রাখবো, লো রাখবো। এটা বাই ডিফল্ট ফর অপারেশন এটাকে 0ই রাখা হয়েছে, এবং পরবর্তী ভার্সনগুলিতে হয়তো এটাকে কোনো জিনিসপত্র দেওয়া হবে বা হয়েছে বলে তখন এটাকে 0 রাখা হয়েছিল। এরপর S5 আমার যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এটার স্ট্যাটাস যেটা সেটা এটাতে ডিক্টেট করে, ইন্টারাপ্ট ফ্ল্যাগের স্ট্যাটাসটা। S3 আর আচ্ছা একটু অন্য জায়গায় লিখি, অন্য একটা কালার দিয়ে সুন্দর লাগবে। S3 এবং S4 এই দুইটা বিট 4টা কম্বিনেশন তৈরি করতে পারে, 0001 1011। এই 4টা কম্বিনেশনের কি কাজ? এই 4টা কম্বিনেশন কি করে? আপনাকে একটা ইনফরমেশন দিবে যে কারেন্ট ক্লক সাইকেলের জন্য আমার কোন সেগমেন্ট রেজিস্টারগুলি ইউজ হচ্ছে। সেগমেন্ট রেজিস্টার আমার 4টা আছে। সো 00 যখন এটা শো করবে তখন আপনি বুঝবেন আপনার এক্সট্রা সেগমেন্ট নিয়ে কাজ হচ্ছে। এরপর কনসিকুয়েন্টলি 01 এর জন্য আপনার স্ট্যাক সেগমেন্ট, কোড সেগমেন্ট এবং ডেটা সেগমেন্ট। এই সেগমেন্টগুলি আপনি যদি জানতে চান যে কোন সেগমেন্টগুলি নিয়ে কাজ হচ্ছে, তাইলে এই পিনের রিডিংটা নিয়ে, এই দুইটা পিনের রিডিং নিয়ে আপনি বলে দিতে পারবেন যে মাইক্রোপ্রসেসর এই ক্লক সাইকেলে এই পিন দিয়ে, মানে আপনার এই সেগমেন্ট রেজিস্টারগুলি দিয়ে কাজ করতেছে। সো এই তো গেল হচ্ছে আমার অ্যাড্রেস স্ট্যাটাস বাস। সো লাস্ট দুইটা পয়েন্ট থেকে একটা ইম্পর্টেন্ট নোট আমরা লিখতে পারি। মাইক্রোপ্রসেসর 8086 এ তাইলে আমরা কি দেখতেছি? অ্যাড্রেস বাসে আমার কয় বিট থাকবে? 20 বিট থাকবে। আচ্ছা, ফ্ল্যাগ কি একটা পিনে থাকে? নট নেসেসারি, ফ্ল্যাগ কোনো পিনে থাকে না। আমি বলতেছি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আপনার ফ্ল্যাগ যে ইয়েটা রেজিস্টারটা যেটা পড়ছিলেন সেখানে তো অনেকগুলি বিভিন্ন টাইপের ফ্ল্যাগ ইনফরমেশন দেখাইতো। আপনার ওই যে ওভারলোড, জিরো, নন জিরো, এরকম অনেক কিছু ছিল, আমার এই টাইমে মনে নেই। সেই ফ্ল্যাগ বিটের একটা মাত্র বিট ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিট, মনে করেন এই হচ্ছে আমার ফ্ল্যাগ রেজিস্টার, এখানে তো বিভিন্ন আরো অনেকগুলি বিট আছে। এই ইন্টারাপ্ট ফ্ল্যাগ বিটের যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা কি হবে সেই ভ্যালুটা আপনার এই পিন থেকে আপনি দেখতে পারবেন। আমি সেটা বলতেছি, এই রেজিস্টারের ভ্যালুটা একটা পিন দিয়ে বের হবে, নট নেসেসারিলি এই রেজিস্টার যত বিটের, যদি 16 বিট হয়ে থাকে, 16 বিটই মনে হয়, তাইলে 16টা পিন দিয়েই বের হবে। বাট S5 এই পিনটা আপনার সবসময় ইন্টারাপ্ট ফ্ল্যাগের যেই কারেন্ট ক্লক সাইকেলের জন্য যেই স্ট্যাটাস সেটা শো করবে। সেটা কি হইতে পারে? যদি ইন্টারাপ্ট হয়ে থাকে তাহলে এখানে ফ্ল্যাগ বিট হয়ে যাবে 1। এখানে আপনি মাল্টিমিটার বা লজিক প্রোব ধরলে দেখবেন একটা 5 ভোল্টের সিগন্যাল পাচ্ছেন। আর যদি কিছু না থাকে তাহলে 0, মাল্টিমিটার ধরবেন এটা গ্রাউন্ডের সাথে, দেখবেন 0 ভোল্ট পাচ্ছেন। মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগের অবস্থাটা কি সেটা আপনার এখানে দেখানো হবে। আই গেস আদিল উত্তর পাইছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যাড্রেস বাস আমার 20 বিটের হয়ে থাকে, আর আমার ডেটা বাস হবে হচ্ছে 16 বিটের। ওকে, ভেরি গুড। কারণ ডেটার তো কোনো ফিজিক্যাল অ্যাড্রেস নাই, আমরা তো সেটা দেখি নাই। আসলে ডেটা যা আছে 16 বিটই আছে। এখন যদি সেগমেন্ট রেজিস্টারে থাকে আপনি তাইলে 1 বাইট করে 64 কিলোবাইট পর্যন্ত ইয়া করতে পারেন, বাট যাই থাকুক 16-র বেশি তো আর হবে না। সো এখানেও আপনি সেই জিনিসটাই দেখবেন যে অ্যাড্রেস বাস 20 বিটের হয়, যেহেতু ফিজিক্যাল অ্যাড্রেসের বিষয়টা আসতেছে। ডেটা বাস হবে হচ্ছে 16 বিটের। এরপরে
এরপরে যে জিনিসটা আছে সেটা আমি একটু ফোকাস করব কোন পিনটার কথা। এই যে BHE, অন্য একটা কালার দেই, এটা একটু লাইট, BHE or S7। BHE বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বাস হাই এনেবল। ওকে, বাস হাই এনেবল দিয়ে কি হচ্ছে, এটা ইন্ডিকেট করে আমার ডেটা D8 থেকে D15। এখানে আমি লিখলাম D8 থেকে D15, এটা হচ্ছে আমার, এটাকে ডিমাল্টিপ্লেক্স করার পরে আমি এটা D8 থেকে D15, বাট বস্তুত ফিজিক্যালি জিনিসটা কিন্তু D8 থেকে D15। এটা মনে রাখবেন, এটা যাতে কখনো কনফিউশন না হয়। D8 থেকে D15 মানে হচ্ছে সোজা বাংলা কথায় আমার হায়ার বিটগুলি, মানে হায়ার বাইট, মানে আপনার আপার লিমিটের যেই 8টা বিট আছে সেই 8টা বিটের কোনো ইনফরমেশন প্রেজেন্ট আছে নাকি না, এটা আপনার নির্ভর করবে হচ্ছে বাস হাই এনেবল। কিভাবে করবে, BHE এর উপরে দেখেন একটা বার দেওয়া আছে। বার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ লো, মানে সাধারণত আমার কোনো সিগন্যালকে অ্যাক্টিভ করতে হলে আমি 1 পাঠাই, যদি উপরে যদি বার থাকে তাহলে এটা হচ্ছে 0তে এটা অ্যাক্টিভ হবে, 0 হইলে অ্যাক্টিভ হবে, 1 হইলে ইনঅ্যাক্টিভ হবে। আর যদি অ্যাক্টিভ হয় তাইলে সে কি করবে, আমার হায়ার বিটের যে ডাটা সেটা মাইক্রোপ্রসেসর ট্রান্সফার করে দিবে পেরিফেরালসের মধ্যে। আর যদি 1 হয় তাইলে ট্রান্সফার করবে না। এই গেল হচ্ছে আমার বাস হাই এনেবল। এটার কাজটা আপাতত একটু বেশি রিডান্ডেন্ট মনে হচ্ছে, বাট আমরা নেক্সট ক্লাসে গেলে দেখতে পারবো এটা মূলত মানে ডেসক্রিপটিভ কাজটা কি। S7 হচ্ছে এরকম একটা ফাও জিনিস, মানে আপাতত ফাও, এটা হচ্ছে এটা অল টাইম হাই থাকবে S6 এর মতো। ওটা অল টাইম লো ছিল, এটা অল টাইম হাই থাকবে। মানে অল টাইম হাই বলতে এটা 40 বছর আগে অল টাইম হাই রাখা হয়েছিল, এখন কি অবস্থা সেটা আমি আসলে বলতে পারলাম না, এখন আদৌ আছে নাকি সেটাও আমি বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2টা পিন একসাথে বলে দেই, রিড এবং রাইট। রিড রাইট পিন। রিডের কাজ কি, রিডের কাজ হচ্ছে এটাও দেখেন অ্যাক্টিভ লো, রাইটও কিন্তু অ্যাক্টিভ লো। রিড যখন 0 তখন আপনার 8086 কি করবে, ডেটা or অ্যাড্রেস, সরি নট অ্যাড্রেস, ডেটা রিড করবে কোত্থেকে, মেমোরি অর ইনপুট আউটপুট অথবা পেরিফেরাল ডিভাইস থেকে সে ডেটা রিড করবে। যখন 1 থাকবে এটার ভ্যালু, 8086 কোনো ডেটা রিড করতেছে না। রাইট তাইলে কি হবে, ভেরি সিম্পল, রাইট যখন 0 থাকবে 8086 উইল রাইট, রাইট যখন 1 থাকবে 8086 কি রাইট করবে না। সো এইটা গেল রিডের কাজ আর রাইটের কাজ। এরপর আবার ব্যাক করলে দেখবেন রেডি একটা পিন আছে। এই রেডি পিনটার কাজ রেডি পিনটার কাজটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই সেন্সে আপনি একটু মানে সাধারণভাবেই চিন্তা করেন, একটা মাইক্রোপ্রসেসরের স্পিড আর আপনার একটা কম্পিউটারের মনিটরের স্পিড কোনো কালেই সেম হবে না। মাইক্রোপ্রসেসর একটা কম্পিউটারের বা সিপিইউ একটা কম্পিউটারের মানে মেইল অ্যাডমিনিস্ট্রেটিভ বা ব্রেইন ফাংশন হিসেবে কাজ করে, সেটা স্পিড আপনার একটা পেরিফেরাল বা একটা হাত পায়ের মতো একটা
মনিটরের স্পিড কখনো সমান হইতে পারে না, এটা আপনি কখনো এক্সপেক্টও করতে পারেন না। সো মনিটর বা আপনার কিবোর্ড এটা সবসময় মাইক্রোপ্রসেসর থেকে স্লো হবে। যদি ফাস্টই হইতো তাহলে আমি কিবোর্ডে এটার সিপিইউ হিসেবে কাজ করাইতাম, মাইক্রোপ্রসেসরের পেরিফেরাল হিসেবে কাজ করাইতাম। যাকে সে হলো আলাদা কথা। তো যেহেতু স্পিডটা শেষ মানে সেম হবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? একজনের কম্প্রোমাইজ করতে হবে। এবং কাকে কম্প্রোমাইজ করতে হবে? এখন যার স্পিড কম তারে তো আমি আর ইয়ে করে দিতে পারবো না। সে ফর ইনস্টেন্স আমি আর আদিল একটা রেস দৌড়াচ্ছি, এখন স্বভাবতই রেসের আউটকাম কি হবে আপনারা খুব ভালো মতোই জানেন, আমি হারবো। কারণ আমার ওয়েট আদিলের থেকে বেশি, আমার ম্যাচ আদিলের থেকে বেশি, সে তো হাওয়ার গতিতে দৌড় দিবে। এখন আউট অফ রেসপেক্ট আদিল যদি আমার স্যার মনে করে থাকে, সে কি করবে? একটু কম্প্রোমাইজ করবে, আদিলের স্পিড স্লো করে দিবে। বাট আমি কি চাইলেও আমার স্পিড ওর থেকে ফাস্ট করতে পারবো? পারবো না। সেম কেস এখানেও, মাইক্রোপ্রসেসরও তার স্পিড স্লো করে দিবে, আমি কখনো মানে পেরিফেরাল কখনো সেটা হাই করতে পারবে না। এবং এই যে স্পিড স্লো করে দিল মানে কি? সে ওয়েট করবে। এই ওয়েট সিগন্যালটা জন্য এই হচ্ছে রেডি ফাংশনটা। তাহলে দেখি রেডি কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে। রেডি যদি 0 হয় তাইলে মাইক্রোপ্রসেসর গোজ টু ওয়েট স্টেট অর আইডল। মানে আমি পিছায় পড়ে গেছি, আদিল একটু দাঁড়ায় পড়লো যে আসুক স্যার আসুক, তারপর আবার একসাথে যাব। আর যদি মনে করেন একই স্পিডে আমি ক্যাচ আপ করে ফেলি, তার সাথে যাচ্ছি, তাইলে রেডি স্টেটে 1 থাকলো। 1 থাকলে কি হবে? মাইক্রোপ্রসেসরে কোনো স্পেশাল ইভেন্ট হবে না, নো স্পেশাল ইভেন্ট, নো স্পেশাল ইভেন্ট, সে যা করতেছিল তাই করতে থাকবে। সো এই গেল হচ্ছে আমার রেডির কাজ। সিমিলারলি রেডির মতো আরেকটা সিগন্যাল আছে, সেটাকে বলতেছি হচ্ছে আমি টেস্ট। টেস্ট হচ্ছে আমার আবার অ্যাক্টিভ লো সিগন্যাল। টেস্ট যদি 0 হয় অথবা 1 হয়, টেস্ট যদি 0 হয় তাইলে কি হবে? এই যে মাইক্রোপ্রসেসর ওয়েট করতেছিল, সে টেস্ট যখন 0 পাবে, মাইক্রোপ্রসেসর এনওপি, নো অপারেশন, মানে কত? 5 মেগাহার্টজের জন্য মনে হয় 200 ন্যানোসেকেন্ড এক একটা নব কমান্ডের জন্য, এনওপি কমান্ডের জন্য। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখে আসছেন আপনারা। সে কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকবে। সো টেস্ট সিগন্যালের কাজটা হচ্ছে যখন 0 পাবে, মাইক্রোপ্রসেসর এরকম 200 সেকেন্ডের এনওপি পর্যন্ত সে ইয়ে করতে থাকবে, আর মানে ওয়েট করতে থাকবে। আর যদি 1 হয়, সো এই 0 আর এই 0 মোরলেস কাছাকাছি। বাট যদি 1 হয়, এখানে কি হচ্ছিল? কোনো স্পেশাল ইভেন্ট হচ্ছিল না। এখানে কি হবে? এই টেস্ট সিগন্যালটা মূলত একটা ইনপুট সিগন্যাল, এটা আপনার পেরিফেরাল থেকে আসে। তখন আপনার যে পেরিফেরালটা আছে, অথবা যদি সিম্পলি বলি আইও ডিভাইসটা আছে, সে কি করবে? ওয়েট করবে এটারে 0 হওয়া পর্যন্ত। সো এই গেল আমার টেস্ট আর রেডির কাজ। এরপরে আরেকটা যদি আমি পিন দেখি, দুইটা একসাথেই দেখি, ইন্টারাপ্ট আর আইএনটিআর আর আইএনটিএ। আইএনটিআর হচ্ছে আমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট। ইন্টারাপ্ট রিকোয়েস্ট কি করে? এই পিন হচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য ইউনিডিরেকশনাল ইনপুট পিন। মানে কোনো পেরিফেরাল যদি মাইক্রোপ্রসেসরকে তার রুটিন কাজের মধ্যে বাধা দিতে চায়, তাইলে সে প্রথমে একটা ইন্টারাপ্ট সিগন্যাল, সে ফর ইনস্টেন্স আমার এটা একটা পেরিফেরাল ডিভাইস, এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল রিকোয়েস্ট করবে একে। মাইক্রোপ্রসেসর কি করবে? তার বর্তমান যেই ক্লক সাইকেলের কাজটা চলতেছে, বর্তমান যে ইনস্ট্রাকশনের কাজটা চলতেছে, সেটা সে কমপ্লিট করবে। কতক্ষণ পর্যন্ত করবে? সেই ইনস্ট্রাকশনের লাস্ট ক্লক সাইকেল পর্যন্ত। লাস্ট ক্লক সাইকেলে এসে সে দেখবে, এটা প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রেই, যতগুলো ইনস্ট্রাকশন দিবেন, লাস্ট ক্লক সাইকেলে এসে মাইক্রোপ্রসেসর দেখবে তার কাছে কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে নাকি। যদি থাকে, সে রিকোয়েস্টটাকে অ্যাকনলেজ করবে পেরিফেরালের জন্য আইএনটিএ দিয়ে, ইন্টারাপ্ট অ্যাকনলেজ দিয়ে।
সো ইন্টারাপ্ট যখন সে অ্যাকনলেজ করবে তখন কি হবে, দুইটা কাজ হবে। ইন্টারাপ্ট অ্যাকনলেজ পিন, এই INTA, এটা অ্যাক্টিভ লো থাকে, এটা তখন অ্যাক্টিভ হাই হয়ে যাবে। আর ওই যে বলছিলাম ইন্টারাপ্ট ফ্ল্যাগ অথবা আমার S5 স্ট্যাটাস বাস, এটার আউটপুটটা তখন মাল্টিমিটার ধরলে আপনি 1 পাবেন, মানে ইন্টারাপ্ট অ্যাকনলেজড হয়ে গেছে, এই ফ্ল্যাগ স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি ইন্টারাপ্ট রিকোয়েস্টের জন্য যখন সে রিকোয়েস্ট করলো মাইক্রোপ্রসেসরকে, তখন যদি আমি এখানে মাল্টিমিটার ধরি তাহলে আউটপুট পাবো 1। আর যদি পেরিফেরাল কোন ইন্টারাপ্ট রিকোয়েস্ট না করে থাকে তাহলে মাইক্রোপ্রসেসর নিজস্ব গতিতে কাজ করে যাবে, পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে, এখানে ভ্যালু থাকবে হচ্ছে 0। ওকে, সো এই গেল কয়েকটা পিনের কাহিনী। এখন একটু আমাকে টাইম দেন, এই ফাইলটা একটু সেভ করে নেই, আমার জমি জমা শেষ হয়ে গেছে। P1 ওকে, চিত্রটা আবার আনি যেহেতু লাগবে। স্যার আজকে একটুকুই থাক, একেবারে সর্বনাশ, মাঠে মারা যাব, আমি অনেক স্লোলি যাচ্ছি। আচ্ছা, আর 2-3টা পিন দেখায় শেষ করে দিচ্ছি। এরপর বিশাল সিলেবাস, কিন্তু এখানে কোড কম মানে হচ্ছে সিলেবাস কম না, কিন্তু অনেক ইয়ে আছে। যাই হোক, আর 2টা পিন দেখাই আমি ক্লোজ করে দিচ্ছি। আরে হয়েছে, বুঝছি, এটা কি আকিফ না বিশ্ব? হ্যাঁ হ্যাঁ, ওয়েট করেন 2টা পিন দেখা শেষ করে দিই। আরেকটা আছে হচ্ছে কি আমার NMI, নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটার বিশেষত্ব কি, ইন্টারাপ্ট রিকোয়েস্ট অনেক লেয়াজু করে আসতে হয় মাইক্রোপ্রসেসরের কাছে, রিকোয়েস্ট করতে হয়, তারপর সে অ্যাকনলেজ করে। এটা হচ্ছে একেবারে উপর মহল থেকে ফোনের মতো, এটা আসলে মাইক্রোপ্রসেসরে কিচ্ছু করার নেই, যা কাজ আছে সেগুলি সব ফালায় টালায় দিয়ে এই ইন্টারাপ্টে অ্যাড্রেস করতে হবে। মানে ইন্টারাপ্টটা নন মাস্কেবল, এটার উপর কোনো মাস্ক আপনি বসাইতে পারবেন না, মানে কোনো একটা এটারে বুঝ দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন না। সো ইন্টারাপ্টটা আসলে এটাকে অ্যাড্রেস করতে হবে, এবং এটা কাজ করে কি ইরেসপেক্টিভ অফ ফ্ল্যাগ বিট, মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগে যদি 0 থাকে তাও এটা কাজ করবে, এটা যদি 1 থাকে তাও NMI কাজ করবে। এবং NMI তে সাধারণত আমরা একটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল রাখি, সেটা কিরকম সাবরুটিনের, যেমন পাওয়ার ফেলিওর সাবরুটিনের আমার যে ইন্টারাপ্টটা আছে সেটা আমি নন মাস্কেবল ইন্টারাপ্টে দিয়ে দিই। সেটা কিরকম হয়, যেমন মনে করেন আপনার যদি পাওয়ার ফেলিওর হয় তাহলে মাইক্রোপ্রসেসর একটা সাবরুটিন ফলো করবে, ফেলিওর করার সাথে সাথেই যে কাজগুলি করতেছিল সেটা সেভ করবে, বা অন্যান্য যে ক্রিটিক্যাল ফাংশনগুলি ইয়ে ছিল সেগুলিকে বন্ধ করে দিবে। সো এরকম কিছু জিনিস নন মাস্কেবল ইন্টারাপ্টে রাখে। এরপর আর একটা পিন আছে, সেটাকে বলতেছি আমি হচ্ছে রিসেট পিন। রিসেট পিনের কাজ কি, এটাকে যদি আপনি 4 ক্লক সাইকেল ক্লক পর্যন্ত আপনি হাই রাখেন তাইলে কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলি কি, নাম্বার 1 হচ্ছে যা কাজ করতেছিল স্টপস অল ইনস্ট্রাকশন, ফ্ল্যাগ স্ট্যাটাস, ইন্টারাপ্ট ফ্ল্যাগ স্ট্যাটাস সে রিসেট করে দিবে, এবং ক্লক সাইকেল 1 মানে আপনার ইনস্ট্রাকশন শুরু থেকে আবার স্টার্ট করবে। সো এই গেল হচ্ছে আমার রিসেট। এর পরে লাস্ট যে পিনটা দেখব সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মিনিমাম পিন।
mx or mn, mx লো। তাইলে এই পিনটা নামের থেকে বুঝতে পারতেছেন mx mn, অ্যাক্টিভ লো কোনটা mx, মানে 0 যখন থাকবে তখন mx মোডে ম্যাক্সিমাম মোডে কাজ করবে, 1 যখন থাকবে মিনিমাম মোডে কাজ করবে। ম্যাক্সিমাম মোড কি মিনিমাম মোড কি আগেই বলে ফেলছি। মিনিমাম মোড মানে হচ্ছে এই যে মাইক্রোপ্রসেসর, এটাই হচ্ছে আপনার পুরো কম্পিউটারের সিপিইউ। আর ম্যাক্সিমাম মোডে এই মাইক্রোপ্রসেসরটা অন্যান্য আরো অনেক মাইক্রোপ্রসেসরের সাথে একটা কো প্রসেসর হিসেবে কাজ করবে। সো ম্যাক্সিমাম মিনিমাম মোডের ব্যাখ্যার মধ্যে আজকে আর না যাই, অনেকগুলি হয়ে গেছে। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই। এটা হচ্ছে আমার, দেখেন কোন পিনটার কথা বলতেছি, এই যে মিনিমাম মোড। আচ্ছা, একটা জিনিস, ম্যাক্সিমাম মোড আর মিনিমাম মোডের মধ্যে মাইক্রোপ্রসেসরে তেমন কোনো চেঞ্জ হয় না। খালি দেখেন পিন 31 থেকে শুরু করে আপনার 25, মানে 25 থেকে 31 এই পিনগুলির ফাংশন খালি চেঞ্জ হয়ে যায়। মিনিমাম মোডে এই পিনগুলি এই জিনিসগুলি হিসাবে কাজ করে, আর ম্যাক্সিমাম মোডে পিনগুলির ফাংশন চেঞ্জ হয়ে যায়। সেটা নির্ভর করতেছে এখানে আপনি কি সিগন্যাল দিচ্ছেন। সো এটার মধ্যে আরেকটা লাস্ট যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, MIO। সো আমার MIO বার, এই পিনটা কাজ হচ্ছে M/IO বার, এটা যদি 0 থাকে অথবা 1 থাকে, এটা যদি 0 থাকে তাইলে হচ্ছে এই পিনটা ডিনোট করে আমার অ্যাড্রেস এবং ডেটা বাসের মধ্যে কি ধরনের অ্যাড্রেস আছে। এখন অ্যাড্রেস তো দুই ধরনের হইতে পারে, আইও ডিভাইসের পোর্ট অ্যাড্রেস হইতে পারে, আবার মেমোরি ডিভাইসের লোকেশন অ্যাড্রেস হইতে পারে। সো এটা যদি 0 থাকে তাহলে সেটা নির্দেশ করে হচ্ছে পোর্ট অ্যাড্রেস অফ আইও ডিভাইস। মানে এখানে যদি আপনি মাল্টিমিটার ধরে 0 পান তাহলে বুঝবেন যে আমার অ্যাড্রেস বাসে এখন আপনার আইও ডিভাইসের অ্যাড্রেস আছে। আর যদি 1 পান তাহলে হচ্ছে যে কোনো একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস আছে। এই মোরলেস সিম্পল জিনিসগুলির মধ্যে এর পরের জিনিসগুলিও সিম্পল, বাট টু সাম এক্সটেন্ট একটু আছে। সো I think this is where we should stop. Thank you all. আর কোনো কোশ্চেন থাকলে 2 মিনিট আছে করতে পারেন, নাইলে আমি এখানে করে দিই। কোনো কোশ্চেন? I guess not. সো আপনারা একজন একজন করে লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স আপনার এখানে টাইমের উপর নির্ভর করবে কতক্ষণ আপনি প্রেজেন্ট ছিলেন। যদি আপনি 50% এর নিচে টাইম অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনি আজকের জন্য অ্যাবসেন্ট। ওকে, গুড বাই এভরিবডি। নেক্সট ক্লাসে দেখা হবে, আমরা এটা থেকে কন্টিনিউ করব। আপনারা বের হতে পারেন একজন একজন করে।